হ্যালো ছেলেরা, কেমন আছো? জিশান, মুগ্ধ, মারুশ ফাতে, সাদমান বাশার। সাদমান বাশারকে গতদিনও বলেছিলাম ফোন করার জন্য, ফোন করোনি। নিহাত, শুভ, মিপ্তা, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। আছি মুগ্ধ, আলহামদুলিল্লাহ। অভি, কই অভি পর্যন্ত এসে থেমে গেল, বাকিরা কোথায়? মাত্র 9 জন না 10 জন ছেলে ওয়েট করতেছিল ক্লাসে জয়েন করার জন্য, বাকিরা নাই কিন্তু। গালিব, ওয়ালাইকুম আসসালাম। সাকিব মুস্তফা, ওয়ালাইকুম আসসালাম। জুমে সুইচ করা উচিত, বুঝছো? জুমে করলে অন্তত কিছু হলে আসে। হ্যালো জান্নাত, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তাজদিদ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো শাহরিয়ার। আগামী ক্লাসে তো আমাদের আশা করি আল্লাহর রহমতে জৈব যৌগ শেষ হবে। আবিদ শাহরিয়ার, ওয়ালাইকুম আসসালাম। সাকিব মুস্তফা, বলো। অর্গানিক কেমিস্ট্রি পার্ট বাই পার্ট এক্সাম নিলে, এক্সাম পার্ট বাই পার্টই তো নিয়েছি। অর্গানিক কেমিস্ট্রি তোমাদের 11 তারিখে যে এক্সামটা দেওয়া আছে, এটা থার্ড এক্সাম আমাদের অর্গানিক কেমিস্ট্রি। এর আগে আমরা প্রথম দিকে একটা নিয়েছি, এরপরে অ্যারোমেটিকের একটা নিয়েছি, এটা হলো অর্গানিকের থার্ড এক্সাম। অর্গানিক তো আমাদের নেক্সট এক্সাম হলো অ্যালকাইল হ্যালাইড থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ প্রান্ত, ভালো আছো? প্রান্ত, দীপ্ত, অর্ণব আল আজিজ, ওয়ালাইকুম আসসালাম। মুগ্ধ, তোমরা খাতাটা দেখো, আজান শেষ হলে ক্লাস শুরু করব। আমি একটা ফোন রিসিভ করিনি, তোমরা একটু ই করে থাকো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ও মাহিমিন আরো।
আমি জানি ভাই, আপনি আপনাকে জানি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা শেষ করে আপনাকে নক করবো। এখন ক্লাসে তো পরে ক্লাসে জয়েন করেছে অলরেডি, এখন ওদের ক্লাস নিচ্ছি। আচ্ছা আসুন আসুন আসুন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আচ্ছা এই খাতাটা বের করেছো একটু দেখো তো। আচ্ছা আমরা কি গ্লিসারিনের প্রিপারেশন অ্যান্ড ডিটেকশন এটা কি করেছিলাম? কেউ বলতে পারবে? গ্লিসারিনের প্রিপারেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন এটি কি আমরা করেছিলাম কি না? আর নাইট্রোগ্লিসারিনের প্রিপারেশন, গ্লিসারিনের প্রস্তুতি করছি বলে আমার মনে পড়ছে না। আমরা অ্যারোমেটিক শেষ করে তো চলে আসছিলাম। এক্সাম হবে তো অর্ণব, এক্সাম হবে 11 তারিখে। এই গ্লিসারিনের প্রিপারেশন অভিষেক একটু দেখো তো। অভিষেক, মুগ্ধ, আবিদ, অলসো সবাইকে বলছি যে আমরা কি গ্লিসারিনের প্রিপারেশন ডিটেকশন পড়াইছি না, প্রিপারেশনটা পড়াই না। আচ্ছা ঠিক আছে, ডিটেকশনটা রিপিট করবো এক লাইনে। তো লেখো গ্লিসারিনের প্রিপারেশন আর ডিটেকশন, একটু লিখে নাও। জান্নাত প্রিপারেশনটা কি পড়ানো হয়েছে একটু দেখো তো। ডিটেকশনটা হয়েছে আমারও মনে পড়তেছে, ওই অ্যালকোহলের মধ্যে গ্লিসারিন ডিটেকশন আমরা পড়ে ফেলছি। অ্যালকোহলের ভিতরে গ্লিসারিন শনাক্তকরণ পড়ে আসছি, কিন্তু আমরা কি গ্লিসারিনের প্রিপারেশনটা কি দেখেছিলাম কি? আইমান কই তুমি? হ্যাঁ অ্যাক্লোনিন টেস্ট ঠিক আছে আইমান, গ্লিসারিন প্রিপারেশনটা দেখে নাও। প্রিপারেশন হয় নাই আই থিঙ্ক, এরকমই প্রিপারেশন পারি। তারপরে হয় কি এটা খাতার ভিতরে থাকলে যখন পড়বা তখন পড়বা, একবার দেখা থাকলে পারাটা একটু মজবুত হবে আর কি। হয়তো তোমাকে যখন পারি চিন্তা করতে হবে, আর পড়া থাকলে হয়তো অতটা চিন্তা লাগবে না। এনিওয়ে কুইক দেখো গ্লিসারিনের প্রস্তুতি। আমি স্টেটমেন্ট লিখবো না, শুধু বিক্রিয়াটা লিখি, বিক্রিয়ার নিচে যোগের নাম লিখে দিই। গ্লিসারিনের প্রস্তুতি ও শনাক্তকরণ, গিভ হেডলাইন। গ্লিসারিনের প্রস্তুতি অর্থাৎ তেল চর্বিকে কৌষ্টিক সোডার সাথে বিক্রিয়া করালে গ্লিসারিন উৎপন্ন হয়। তেল চর্বি মানে সোডিয়াম গ্লিসাইল ট্রাইস্টিয়ারেট। তেল চর্বি একটু দেখে নাও ছেলেরা। CH2 CH বন্ড CH2, প্রতিটার সাথে একটা করে ও, এর সাথে C ডাবল বন্ড ও বন্ড আর, আরও দিতে পারো C17H35, এটাও দিতে পারো। বন্ড C ডাবল বন্ড ও বন্ড C17H35, বন্ড C ডাবল বন্ড ও বন্ড C17H35। দিস ইজ তেল চর্বি। আর রাসায়নিক নাম হলো গ্লিসারিন ট্রাইস্টিয়ারেট অথবা গ্লিসারল। গ্লিসারিন ট্রাইস্টিয়ারেট বা গ্লিসারল। এর সাথে বিক্রিয়া করাবো সোডিয়াম হাইড্রোক্সাইড, উৎপন্ন হবে কি দেখো, এই যে ওটা কিন্তু গ্লিসারিনের ও, এর সাথে এসে এইচটা লেগে যাবে। সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা এইচ লেগে যাবে, শুধু এইচ, এখানে একটা করে এইচ লেগে যাবে। আর ও এনএটা এই সি এর সাথে লেগে যাবে, ও এনএটা এই সি এর সাথে লেগে যাবে। দ্যাট মিনস আমরা পাবো কি এখানে CH2O, এখানে H2 না এইচ, CH2O এর সাথে আসবে এইচ, ব্যাস হয়ে গেলে গ্লিসারিন। প্লাস উৎপন্ন হবে C17H35 COONA, এটার নাম তো জানো অবশ্যই, সাবান। সোডিয়াম স্টিয়ারেট 3 অণু হয়, এটা 3 অণু দরকার হয়। এটা হচ্ছে সাবান, সোডিয়াম স্টিয়ারেট, আর এটা হচ্ছে গ্লিসারিন।
Okay, this is the easy method for the preparation of soap. সোপ ইন্ডাস্ট্রিটা সবচেয়ে সহজ, সোপ প্রিপারেশন, কারণ এটা যে কেউ দিতে পারো, খুব অল্প খরচে একটা ভালো মানে বিজনেস। তুমি যদি চাও ঠিক অল্প কত 50, 60, 70, 1 লাখ টাকা দিয়েই এটা বিজনেস শুরু করতে পারো। যে বাজার থেকে সবচেয়ে নিম্নমানের তেল কিনবা, কস্টিক সোডা অ্যাভেলেবল পাওয়া যায়, এটা কস্টিক সোডা কিনে নিবা, তেলের সাথে কস্টিক সোডা 1:10, মানে কস্টিক সোডা জানিবা তার 10 ভাগের, তেল জানিবা তার 10 ভাগের 1 ভাগ কস্টিক সোডা ওইভাবে নিবা। 100 গ্রাম তেলের সাথে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত করবা, এরপর দুইটা দ্রবণকে একত্রে মিশিয়ে তাপ দিতে থাকবা। একসময় দেখবা প্রথমে তেল আর পানি আলাদা থাকে, এরপরে তাপ দিতে দিতে একসময় দুইটাই মিশে যাবে, একদম দুইটাই মিশে সাদা হয়ে যাবে, একদম সাদা হয়ে যাবে, ততক্ষণ মতো তাপ দিতে হবে। প্রথমে তেল আর পানি আলাদা বোঝা যায়, কিন্তু একসময় তাপ দিলে তেল আর পানি আলাদা বোঝা যায় না, তখন দুইটাই মিশে যায়। তখন ওই অবস্থা আরেকটু সময় তাপ দিয়ে ঠান্ডা করে রেখে দিতে হয়। ঠান্ডা করে যখন দেখবো মোটামুটি ঠান্ডা হচ্ছে, এই সময় তার ভিতরে রং মিশাবা, ফ্লেভার মিশাবা, যে ফ্লেভার সাবান পেতে চাও। এরপরে সর্বশেষ একটু সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে ডাইসের মধ্যে ঢেলে দেবা। তবে ডাইসে অবশ্যই তৈরি করার আগে ডাইসের ভিতরে তোমার নাম লেখা থাকতে হবে। ওকে, তুমি যে নামে সাবানটা চাচ্ছ, হ্যাঁ এখন যদি চাও অভিষেক, যদি চায় অভিষেক সোপ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড দিতে পারে, এরকম জাস্ট দিয়ে বাজারে চালাই দিবা। ওকে, এটা ইজি মেথড, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো সাবান তৈরিতে যে খরচ হয়, ইন্ডাস্ট্রিগুলো যেটা করে তার চেয়ে বেশি খরচ করে প্রচারে। তুমি একটা সাবান বানাবা, ওই সাবানটা মানুষে কিনবে কি না সেটা কেনার আগে তোমাকে সাবান যত বেশি প্রচার করতে পারবা তত বেশি তোমার সাবান চলবে। সাবানের মান পরের কথা, আগে তোমার প্রচারটা বড় কথা, বুঝছো? তা বাই প্রোডাক্ট হিসেবে এখানে গ্লিসারিন পাওয়া যায়। সাবানের প্রিপারেশন, গ্লিসারিন প্রিপারেশন সেম। ওকে, নাও নেক্সট ডিটেকশন অফ গ্লিসারিন, শনাক্তকরণ। গ্লিসারিন শনাক্তকরণটা শুধু লিখে রাখি, এটার নাম গ্লিসারল, গ্লিসারিন ট্রাইস্টিয়ারেট, বা একটা নাম হচ্ছে গ্লিসারল, গ্লিসারিন ট্রাইস্টিয়ারেটের নিচে হচ্ছে গ্লিসারল। ওকে, লেখো গ্লিসারিন শনাক্তকরণ, গ্লিসারিনের শনাক্তকরণ। বিক্রিয়া লেখা হয়েছে, মুছে ফেলবো? BAGH soap industry, good. আজমাইন, হ্যাঁ তোমরা ফ্রেন্ডরা একটা সোপ ইন্ডাস্ট্রি দিলে খুব ভালোই চলবে। ফ্রেন্ডরা কিংবা ফ্রেন্ডরা আত্মীয় স্বজন যা কিছু আছে ওইভাবে একদম চালাই দিতে পারবা। এনিওয়ে, চলো গ্লিসারিন শনাক্তকরণ মুছে ফেলাম এটা। আচ্ছা, এটা মুছলাম কেন, দরকার হইতো আবার। গ্লিসারিনের ভিতরে ফসফরাস পেন্টঅক্সাইড বা পটাশিয়াম বাইসালফেট দিয়ে তাপ দিলে বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্লোনিন তৈরি হয়। শনাক্তকরণ, গ্লিসারিনের ভিতরে ফসফরাস পেন্টঅক্সাইড, এটা 2, এটা 2, ওইস, এর ভিতরে ফসফরাস পেন্টঅক্সাইড P2O5 অথবা পটাশিয়াম বাইসালফেট যোগ করে তাপ দিলে এখান থেকে 2 অণু পানি চলে যাবে, এখান থেকে 2 অণু পানি চলে যাবে এবং এটা উৎপন্ন হবে CHO বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস 2 অণু পানি। এটার নাম অ্যাক্রোলিন, এই জন্য এটাকে অ্যাক্রোলিন পরীক্ষা বলা হয়, অ্যাক্রোলিন। আর ইউপ্যাক নাম হলো প্রপ 2-in-1L, প্রপ 2-in-1L, ইউপ্যাক নাম প্রপ 2-in-1L। আজমাইনটা তুমি কোথায় পেলা? মিথানল দেয়, আইসোপ্রোপাইল অ্যালকোহল দেয়, হ্যাঁ অ্যান্টিসেপটিক হিসেবে দেয়, যেমন ডেটল সাবান আছে, ওরা তো ওদের যে মেনিগুলো এগুলো দেয়। গ্লিসারিন সোপ আছে না, কস্কো গ্লিসারিন সোপ,
ওটা এটা তৈরি করার পরে ওই যে গ্লিসারিন যে বাই প্রোডাক্টটা আসে ওইটার সাথে গ্লিসারিন মিশিয়ে গ্লিসারিন আবার তাপ দেয়, তখন গ্লিসারিনের পার্সেন্টেজটা বেড়ে যায় সোপের ভিতরে। এনিওয়ে এরপর লেখো নাইট্রোগ্লিসারিনের প্রস্তুতি। এখন নাইট্রোগ্লিসারিনের প্রস্তুতি এটা আমাদের আছে সিলেবাস যে আছে একদম ডাইরেক্ট হেডলাইনটা, নাইট্রোগ্লিসারিনের প্রস্তুতি। এটা মুছে ফেললাম তো করা আছে। নাইট্রোগ্লিসারিনের প্রস্তুতি নাইট্রোগ্লিসারিন হচ্ছে গ্লিসারিনের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোগ্লিসারিন উৎপন্ন হয়। দেখতে পারো গ্লিসারিনকে গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে নাইট্রোগ্লিসারিন উৎপন্ন হয়। গ্লিসারিনকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে নাইট্রোগ্লিসারিন উৎপন্ন হয়। আইমান তুমি কি বলছো? র্যাব কি লিখছো? ধরছে আজকে? কাকে র্যাব ধরছে? এসিআই কোম্পানি কেন? সাবানের জন্য? ওকে এনিওয়ে শুরু করে দেখছো গ্লিসারিনকে গাঢ় সালফিউরিক উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে নাইট্রোগ্লিসারিন উৎপন্ন হয়। বিক্রিয়াটা লেখো, গ্লিসারিন এখানে 2 হবে না, ওইস এর সাথে বিক্রিয়া করা বা নাইট্রিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। আচ্ছা একটু দেখো নাইট্রিক অ্যাসিডের বিভাজনটা HO আর NO2 হয়, এই যে এটা HO আর NO2, জাস্ট এইখান থেকে একটা H, গ্লিসারিনের একটা H আর এই OH মিলে পানি হয়। রিপিটেড, গ্লিসারিনের H এবং এইখান থেকে OH মানে 3 অণু নাইট্রিক অ্যাসিড লাগবে, এই OH মিলে পানি হবে, তখন এই O এর সাথে NO2টা যুক্ত হয়ে যাবে, O এর সাথে NO2 যুক্ত হয়ে যাবে, তাহলে কী দাঁড়ালো? CH2 বন্ড O বন্ড NO2। ঠিক সেইমভাবে CH বন্ড O বন্ড NO2, CH2 বন্ড O বন্ড NO2, এটাই নাম নাইট্রোগ্লিসারিন, প্লাস হবে পানি, 3 অণু পানি, এটার নাম নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন কী কাজে লাগে জানো? নাইট্রোগ্লিসারিন কী কাজে লাগে আরমান? আইসোপ্রোপাইল অ্যালকোহলের জায়গায় কি ও মিথানল দিয়েছে, এই জন্য কিসে দিয়েছে মিথানল? আজকাল তো ওই যে এই যেটা হ্যান্ড স্যানিটাইজেশন যেটা, এগুলো তো আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকার কথা, ওখানে কী যে মিশায় আল্লাহই জানে, ওগুলো মিথানল ইথানল কত পয়জনার জিনিস যে মিশাচ্ছে, এগুলো আসলে বাজারেরটা ইউজ করা, যদি মিথানল মিশায় ওটা তো পয়জন, আর যদি এটা ওই মিশাই ফেলায় মিথিলেটেড স্পিরিট মিশাই রাখে তাতে আরও পয়জন, বুঝছো? ইথানল তো তাও মানা যায় ভালো, উপকার না করলে ক্ষতি করবে না, কিন্তু মিথানল যদি মিশানো হয় তারা মানুষের ক্ষতি করবে, অনেক ক্ষতি করবে। ওকে কি বলছিলাম অভিষেক? নাইট্রোগ্লিসারিনের ইউজটা কি? নাইট্রোগ্লিসারিন কোন পারপাসে ব্যবহৃত হয়? আইমান বলো, হোয়াট ইজ দ্য ইউজ অফ নাইট্রোগ্লিসারিন? হার্ট স্ট্রোক কি হার্ট অ্যাটাক করলে দেয় নাইট্রোগ্লিসারিন?
হার্ট অ্যাটাক করলে নাইট্রোগ্লিসারিন দেয়, আমি তো জানতাম না। আসলে কি তুমি শিওর বলছো? তৌসিফ হাসান, তুমি এটা কোথায় পেলা? বানাইছো? মুগ্ধ, হ্যান্ড স্যানিটাইজার। ওকে, তৌসিফেরটা রাইট, তৌসিফেরটা রাইট। এটা ঢম করার জন্য প্রয়োজন হয়, আই মিন ডিনামাইট প্রিপারেশনে। ডিনামাইট প্রস্তুতিতে নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয়। লিখে রাখো বড় করে, এটা অবজেক্টিভ অনেক আসছে, বোর্ডেও আসছে। ডিনামাইট, ডিনামাইট প্রস্তুতিতে ব্যবহৃত হয়। ডিনামাইট প্রস্তুতিতে নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয়। চলো আমাদের মেইন যে পার্টটা আজকে শুরু করার কথা, ওই জায়গাটা শুরু করি। পলিমার, হেডলাইন দাও। আমাদের জৈব রসায়নের লাস্ট পার্ট অফ অর্গানিক কেমিস্ট্রি ইজ দ্য পলিমার। হয়েছে মুগ্ধ? আচ্ছা, লেখো ফার্স্ট, দেখো হোয়াট ইজ পলিমার। পলিমার কাকে বলে? পলিমার হলো কোনো যৌগের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, বা যে বৃহৎ অণু গঠন করে এই বৃহৎ অণুটাকে বলা হয় পলিমার। এবং যে যৌগ থেকে পলিমার তৈরি হয় তাকে বলা হয় মনোমার। আর পলিমার প্রস্তুতির এই বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। ওকে, পলিমার প্রস্তুতির এই বিক্রিয়াকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। আগে আমরা পলিমারের ডেফিনেশন লিখব। লেখো, কোনো যৌগের অসংখ্য অণু, কোনো যৌগের অসংখ্য অণু পরস্পর যুক্ত হয়ে যে বৃহৎ অণুবিশিষ্ট নতুন যৌগ তৈরি করে। যে বৃহৎ অণুবিশিষ্ট নতুন যৌগ তৈরি করে। যে বৃহৎ অণুবিশিষ্ট নতুন যৌগ তৈরি করে তাকে পলিমার বলে।
এবং যে যৌগ থেকে পলিমার তৈরি হয় তাকে মনোমার বলে। দুইটা ডেফিনেশন লিখবা। যে যে যৌগ থেকে পলিমার তৈরি হয় তাকে মনোমার বলে। যে যৌগ থেকে পলিমার তৈরি হয় তাকে মনোমার বলে। পলিমার তৈরির বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। পলিমার তৈরির এই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। হয়েছে? এক্সাম্পল পরে দিচ্ছি আমি। কোনো কোনো বইয়ে পলিমারকে এভাবে লিখছে, পলিমার শ্রেণীবিন্যাস বিভিন্নভাবে করা হয়েছে। কোনো কোনো বই শুরু করেছে হোমোপলিমার, হ্যাটারোপলিমার। হোমোপলিমার একই যৌগের অসংখ্য অণু যখন যুক্ত হয় তখন সেটাকে হোমোপলিমার বলা হয়। আর যদি দুইটা ভিন্ন যৌগের অণু পরস্পর যুক্ত হয় তখন সেটাকে হ্যাটারোপলিমার বলা হয়। আমরা ওদিকে যাব না, আমরা এখানে লিখব উৎস অনুসারে পলিমার দুই প্রকার। দেখো, উৎস অনুসারে পলিমার দুই প্রকার। এক হলো প্রাকৃতিক পলিমার, দুই হলো কৃত্রিম পলিমার। অর্ণব আল আজিজ, চোখে চশমা, হাতে চশমা নিয়ে বসে আছো। মুগ্ধ, তুমি কি উপরের দিকে আকাশের দিকে তাকায় আছো কেন? ওকে, দেখো, উৎস অনুসারে পলিমার দুই প্রকার। এক, প্রাকৃতিক পলিমার। প্রাকৃতিক পলিমার। দুই, কৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমার আর একটা হলো কৃত্রিম পলিমার। একটা ন্যাচারাল, একটা আর্টিফিশিয়াল। আচ্ছা, জুবায়ের মাহমুদ, হ্যালো জুবায়ের মাহমুদ, একটা ন্যাচারাল পলিমারের এক্সাম্পল দাও, কৃত্রিম পলিমারের একটা এক্সাম্পল দাও। আজমাইন, 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 একটা কৃত্রিম পলিমারের এক্সাম্পল দাও। কৃত্রিম পলিমারের এক্সাম্পল কই পাচ্ছি না তো, কই গেল তোমরা? অভিষেক বলছে পিভিসি। আমি কৃত্রিম পলিমারের এক্সাম্পল চেয়েছি। অভিষেক বলেছে পিভিসি, টেফলন। আচ্ছা, প্রাকৃতিক পলিমার কোনটা? সাকিব মোস্তফা, তুমি বলেছ স্টার্স। সাকিব, স্টার্স তো। আর চিনি, চিনি কি পলিমার? আর চিনি কি পলিমার?
নাইলন ঠিক আছে, তৌসিফ ঠিক আছে, নাইলন ঠিক আছে। ওকে, চিনি পলিমার, চিনি হয়েছে ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড হবে পলিমার। এনিওয়ে, কৃত্রিম যেটা যেটা তোমরা বলেছো পিভিসি, তারপর সকল প্লাস্টিকগুলো ঠিক আছে চলবে। আর প্রাকৃতিক যেটা হলো স্টার, সেলুলোজ, প্রোটিন, রাবার, পলিয়েস্টার, পলিয়েস্টারটা কৃত্রিম, নাইলন 66 কৃত্রিম। আইমান ন্যাচারালের মধ্যে আছে স্টার, সেলুলোজ, প্রাকৃতিক পলিমারের মধ্যে আছে স্টার, সেলুলোজ অ্যান্ড প্রোটিন। লিখে রাখতে পারো স্টার, সেলুলোজ, প্রোটিন, স্টার্স, সেলুলোজ, প্রোটিন, রাবার অলসো। আর কৃত্রিম তো তোমরা যেটা লিখছো চলবে, কৃত্রিম পিভিসি ওকে চলবে, নাইলন চলবে, এগুলো ঠিক আছে। আচ্ছা, আরেকটা লেখো, নিচে আরেকটা লেখো যে বিক্রিয়ার উপর ভিত্তি করে পলিমার আবার দুই প্রকার। বিক্রিয়ার উপর ভিত্তি করে পলিমার আবার দুই প্রকার। এক, দ্রুত পলিমার, দুই ঘনীভবন পলিমার। বিক্রিয়ার উপর ভিত্তি করে পলিমার দুই প্রকার। এক হলো দ্রুত পলিমার, দ্রুত বা সংযোজন যেটা বলে দ্রুত পলিমার। আর দুই হলো ঘনীভবন পলিমার। একটা দ্রুত পলিমার, একটা হচ্ছে ঘনীভবন পলিমার। বালতি, বালতি কি? সাকিব মুস্তফা। রেজিন, হ্যাঁ রেজিনও প্রাকৃতিক, এটা প্রাকৃতিক, এটা রাবার। রেজিন তো ওয়ান কাইন্ড অফ রাবার টাইপের। আচ্ছা, প্রথমে আমরা শুরু করবো এখানে জুতো পলিমার। অ্যাকচুয়ালি জুতো পলিমারগুলো ম্যাক্সিমামই হলো ওই যে কৃত্রিম। জুতো পলিমারগুলো হলো বেশিরভাগই জুতো পলিমার হলো আর্টিফিশিয়াল। আর ন্যাচারাল যেটা সেগুলো বেশিরভাগই ঘনীভবন পলিমার। ন্যাচারাল পলিমার বেশিরভাগই হলো ঘনীভবন পলিমার। এখন ঘনীভবন পলিমার জুতো পলিমার মধ্যে একটু বেসিক ডিফারেন্সটা শুনে নাও, তারপর আমরা পরে আবার লিখে দেবো ওটা ঘনীভবন পলিমারের সংজ্ঞা পরে লিখে দেবো। জুতো পলিমার হলো যে কোনো যৌগের অসংখ্য অণু পরস্পরের সাথে শুধু যুক্ত হচ্ছে, কোনো যৌগের অসংখ্য অণু পরস্পরের সাথে শুধু যুক্ত হচ্ছে, ওকে। কিন্তু ঘনীভবন পলিমার হলো কোনো যৌগের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হবে, তখন ওইখান থেকে একটা ছোট্ট অংশ চলে যাবে। অসংখ্য অণু যুক্ত হওয়ার সময় একটি ক্ষুদ্র অণু অপসারিত হবে। ক্ষুদ্র অণু অপসারণের মাধ্যমে যখন অসংখ্য অণু যুক্ত হবে সেটাকে আমরা বলবো ঘনীভবন পলিমার। আর যদি কোনো অণু অপসারিত না হয়, শুধুমাত্র যুক্ত হয়, সেটাকে আমরা বলবো দ্রুত পলিমার। হ্যাঁ, স্টার্চ ঘনীভবন পলিমার। ওকে, তাহলে প্রথমে আসো দ্রুত পলিমার। দ্রুত পলিমারের মধ্যে জাস্ট কিছু এক্সাম্পল দিব। এই এক্সাম্পলগুলো স্টেটমেন্ট দিব না, আমরা এই আগেও পড়েছি। এগুলোর মধ্যে বেশ কিছু জিনিস আমরা আগেও পড়েছি, শুধু রিপিট করব, যেহেতু পলিমারের পার্টের মধ্যে এগুলোকে আমাদেরকে রাখতে হবে। এই জন্য আমরা রিপিট হবে, কিন্তু কোনো স্টেটমেন্ট দেবো না, শর্ত সহ বিক্রিয়াগুলো লিখে দেবো। আই থিঙ্ক তোমরা এগুলো স্টেটমেন্ট পারো। তারপর যদি কোনোটা লিখতে না পারো আমাকে বলো, আমি বলে দিব। কারণ বিক্রিয়া পারলে, শর্ত জানা থাকলে স্টেটমেন্ট নিয়ে কখনো চিন্তা করতে হবে না। বিক্রিয়া যদি পারো আর শর্তগুলো যদি মনে থাকে, তাহলে স্টেটমেন্ট নিয়ে কখনো চিন্তা করতে হবে না। এক নম্বরে আসো,
পলিইথিন আগে লিখে নিয়েছো জুতো পলিমার, জুতো পলিমার। 1 নম্বরে পলিইথিন। এই জুতো পলিমার একটা বড় সুবিধা আছে, জাস্ট মনোমানের আগে পলি লাগাই দিলে পলিমারের নামটা চলে আসে। ইথিনের পলিমার, বুঝতেই পেরেছো, ইথিনের পলিমার। এর সংখ্যক ইথিন পরস্পরের সাথে যুক্ত হবে 1000 থেকে 1200 এটিএম চাপ, 120 থেকে 200, এখানে 1000ই দেওয়া আছে, 1000 এটিএম চাপ, 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হবে। ইথিন ডাবল বন্ডটা ভেঙে যাবে, দুই পাশ থেকে দুইটা বন্ড আসবে, হোল ব্র্যাকেট এন, এটা হচ্ছে পলিইথিন। আবার এটাও ডিপেন্ডস, পলিইথিন তাপ চাপের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার পলিইথিন হয়, সেই পাতলা পলিইথিন থেকে শুরু করে প্লাস্টিকের যত কিছু তৈরি হয় ম্যাক্সিমাম কিন্তু পলিইথিন। যেভাবে বিক্রি হয় সেটা কথা লিখলে হয়ে যাবে। তারপর দেখো পলিপ্রোপিন। নাও পলিপ্রোপিন, পলিইথিন 2 নম্বরে পলিপ্রোপিন। পলিপ্রোপিনটা হলো, এটা আসছে কিন্তু ঢাকা বোর্ডে, এটা কেটে দিয়ে আমি এখানে একটা মিথাইলমূলক লাগাই দিই, তো সেটা প্রোপিন হয়ে গেল। 140 এটিএম চাপ, 120 ডিগ্রি সেলসিয়াস তাপ, কি উৎপন্ন হবে, জাস্ট এখানে আরেকটা হবে, এখানে একটা CH2 ছিল, আমি লিখিনি এটা, সেটা আমি এটা কি ভুল লিখছিলাম, এটা CH2 হবে যে নাকি মুছে গেছে প্রোডাক্টটা আগেরটা প্রোডাক্ট কিন্তু এখানে CH2 ছিল, আমি ভুলে গেছি কিনা। আর এটা ক্ষেত্রে এখানে এটা হবে পলিপ্রোপিন, বা সেটা হচ্ছে পলিপ্রোপিন। পলিপ্রোপিন, প্রোপিনের এন সংখ্যক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিপ্রোপিন উৎপন্ন করে। নাও পলিস্টাইরিন, বুঝতেই পারছো স্টাইরিনের অসংখ্য অণু পরস্পর যুক্ত পলিস্টাইরিন। 3 নম্বর পলিস্টাইরিন। তবে স্টাইরিনটা একটু তৈরি করে আগে দেখায় দাও। বেনজিনের সাথে ইথিনের বিক্রিয়া হয়, বেনজিন ফার্স্ট রিয়াক্টস উইথ ইথিন ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, উৎপন্ন হয় এখানে CH2CH3, ইথাইল বেনজিন 600 ডিগ্রি ফেরিক অক্সাইড। এই ইথাইল বেনজিন ফেরিক অক্সাইডের উপস্থিতিতে 650 ডিগ্রিতে তাপ দিলে এখান থেকে এক অণু পানি অপসারিত হয়, এক অণু পানি এখান থেকে অপসারিত হয়, উৎপন্ন হয় এরকম একটা যৌগ, এটারই নাম স্টাইরিন। এখানে হলো CH2 বন্ড CH3, সরি এখানে একটা ডাবল বন্ড হয়ে যাবে, তখন এটা মাঝে তখন হয়ে যাবে ডাবল বন্ড, CH2 প্লাস হবে হাইড্রোজেন, এটার নাম স্টাইরিন। স্টাইরিন, এই স্টাইরিনের এন সংখ্যক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিস্টাইরিন। এই যে স্টাইরিনের এন সংখ্যক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি হবে পলিস্টাইরিন।
হোল ব্র্যাকেট এন। পলিস্টাইরিন। এখানে উচ্চ তাপচাপ লাগে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানেও লাগে, উচ্চ তাপ ও চাপ। উচ্চ তাপ ও চাপ। নাও পিভিসি। পিভিসিটা আমি লিখবো না, তোমরা লিখে দাও তাড়াতাড়ি। পিভিসি জুটটা তো সেলুলোজ, এটা তো প্রাকৃতিকই। জুট পলিমার পাইছো কোথায়? আবার জুট পলিমার কোথায়? জুট পলিমার তো সেলুলোজ, ওটা তো প্রাকৃতিক। আচ্ছা, পিভিসিটা লিখে দাও, জাস্ট পিভিসি রিয়াকশানটা লিখে দাও। কেউ দেখে লেখো না, পাশের সেলেরটাও দেখে লেখো না, আর অন্য কোথাও থেকে দেখে লেখো না। আচ্ছা, তোমাদের লেখা শেষ, আমি একটু লিখে দিই, মিলাই নাও। ফার্স্ট ইথাইন গ্যাস reacts with HCl in presence of mercury chloride at 250 degrees Celsius temperature. First from vinyl chloride CH2 double bond CH, এখানে আমরা সিএলটা দিই, এটার নাম ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড, এই ভিনাইল ক্লোরাইডের এন সংখ্যক অণু জৈব পারক্সাইডের উপস্থিতিতে, জৈব পারক্সাইড উৎপন্ন হবে। কি লিখছি এটা? এখানে তো একটা ক্লোরিন হারাই গেছে, যেটা পিভিসি। শাহরিয়ার কি লিখছো তুমি এত বড় বড়? কার্বন হাইড্রোজেনের তৈরি কি মাটির সাথে মিশে নাকি? এটা কার্বন হাইড্রোজেনের তৈরি জিনিস মাটির সাথে কি এত তাড়াতাড়ি মিশে বিক্রিয়া করে? তাহলে করলেও তো পৃথিবীতে মিথেন গ্যাসই পেত না। মিথেন তো শুধুমাত্র কার্বন হাইড্রোজেন, কত কোটি কোটি বছর ধরে মাটির নিচে অবস্থান করতেছে। জুতো পলিমারটা পড়তেছি আমরা, তো মেকানিজম লাগবে না, মেকানিজম লাগবে না। মেকানিজম যেখানে যেটুকু লাগে দিচ্ছে, আর এর এবার মেকানিজম এমনি পারো না, পলিমার মনে থাকে না, আবার মেকানিজম। এনিওয়ে, এটা এখন লাগবে না। আচ্ছা, এরপর হলো টেফলন। টেফলন টেফলন
পলিটেট্রাফ্লোরোইথিন। এটা হচ্ছে টেট্রাফ্লোরোইথিন। এটা এর সংখ্যক অণু যুক্ত হবে ফেন্টন বিকারক, মনে আছে তোমাদের? ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে বলা হয় ফেন্টন বিকারক। উৎপন্ন হবে পলিটেট্রাফ্লোরোইথিন। একবার এই কার্বন আলাদা, ফ্লোরিনকে আলাদা দেখাতে পারো। ফ্লোরিন 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 ফ্লোরিন, এখানে বন্ড, এখানে বন্ড, হোল ব্র্যাকেট এন। এটা হচ্ছে টেফলন। দূর টেফলন। আর লাস্ট আরেকটা লিখবা বেনজিন। বেনজিন, বেনজিন ইজ এ polymer of, benzene is a polymer of এমন শেষ করো। ফেরাস সালফেট হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে ফেন্টন বিকারক বলে। শেষ করো না, বেনজিন ইজ এ পলিমার অফ। তো লিখতে পারলাম না, বেনজিন ইজ এ পলিমার অফ। পারার তো কথা ছিল। আইমান, অভিষেক, ইয়া জুবাইর মাহমুদকে তো এখন পর্যন্ত পেলাম না। অর্ণব, নট ইথিন বাট ইথাইন। সাকিব মুস্তফা অলসো রাইট ইথিন, নট ইথিন। Benzene is a polymer of ইথাইন। ওকে, আইমান লেখছে, ঠিক আছে, ইথাইন মনে রেখো। বেনজিন, জাস্ট বিক্রিয়াটা লিখে দিচ্ছি। তিন অণু ইথাইনকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লৌহ নরভিজা থেকে চালনা করলে প্রতিটার সাথে একটা করে হাইড্রোজেন আছে। So benzene is a polymer of ethyne. একটু লাইনে থাকো, আমি আসছি। আচ্ছা, এরপর আসে ঘনীভবন পলিমার। জুতো পলিমার এইটুকুই। ঘনীভবন পলিমার হেডলাইন দাও। নাও গিভ হেডলাইন ঘনীভবন পলিমার।
স্যার ভুলে গেছি না কি লেখলা? আচ্ছা, ভুলে চাপ পড়ে ইথিন হয়ে গেছে। এনিওয়ে, কোনো প্রবলেম নেই। এটা এমন লেখো, এটা তো ঘনীভবন পলিমার। আগে সংজ্ঞাটা লেখে না, এটা সংজ্ঞাটা আসছে বোর্ডে। ঘনীভবন পলিমার সংজ্ঞা আমরা একটু আগে বলেছিলাম, কোনো যৌগের অসংখ্য অণু পরস্পর যুক্ত হওয়ার সময় একটি ক্ষুদ্র অণু পানি বা HCl অপসারিত হয়, তখন উৎপন্ন পলিমারকে ঘনীভবন পলিমার এবং এই প্রক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বলে। উৎপন্ন পলিমারকে ঘনীভবন পলিমার এবং এই প্রক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বলে। সংজ্ঞায় লিখলেন অসংখ্য। বেঞ্জিনে তো অসংখ্য বলি না, 3 অণু। বেঞ্জিনের ক্ষেত্রে 3 অণু ইথান যুক্ত হয়ে 1 অণু বেঞ্জিন তৈরি করে। এটা ছোট্ট পলিমার, ক্ষুদ্র পলিমার বেঞ্জিনের ক্ষেত্রে। আচ্ছা, ঘনীভবন পলিমার সংখ্যা লেখো। লেখো দেখো, একই যৌগের বা ভিন্ন যৌগের একাধিক অণু, একই যৌগের বা ভিন্ন যৌগের একাধিক না, অসংখ্য অণু লেখো। একই যৌগের বা ভিন্ন যৌগের অসংখ্য অণু একই যৌগের বা ভিন্ন যৌগের অসংখ্য অণু পরস্পর যুক্ত হওয়ার সময় কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয়, এরকম এক্সাম্পল আমার মনে পড়ছে না এই মুহূর্তে। হতে পারে, বাট কার্বন ডাইঅক্সাইড অপসারণ হয় এরকম কোনো পলিমার এই মুহূর্তে আমার মাথায় আসছে না, পরে দেখা যাবে। দেখছি কি বলছি, একই যৌগের বা ভিন্ন যৌগের অসংখ্য অণু পরস্পর যুক্ত হওয়ার সময় কোনো একটি ক্ষুদ্র অণু উইদিন ব্র্যাকেটে পানি বা HCl, কোনো একটি ক্ষুদ্র অণু উইদিন ব্র্যাকেটে পানি বা HCl অপসারিত হয়। কোনো একটি ক্ষুদ্র অণু অপসারিত হয়। কোনো একটি ক্ষুদ্র অণু অপসারিত হয়। তখন উৎপন্ন পলিমারকে ঘনীভবন পলিমার বলে এবং এই বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে। তখন উৎপন্ন পলিমারকে ঘনীভবন পলিমার বলে। উৎপন্ন পলিমারকে ঘনীভবন পলিমার বলে। উৎপন্ন পলিমারকে ঘনীভবন পলিমার বলে এবং এই বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে। এখানে দুইটা এক্সাম্পল দিব, একটা হলো নাইলন 66 আর একটা পলিএস্টার। যেমন লেখো, যেমন নাইলন 66 না এরকম 66 উচ্চারণটা 66
একই 66 আর 66, তোমার তো জিজ্ঞেস করো, জিজ্ঞেস করলে 66 বলা উচিত, নাইলন 66। আচ্ছা একটু শুনে নাও, নাইলন 66 তৈরি হয় 66-এর পিছনে একটা যুক্তি আছে যে 6 কার্বন বিশিষ্ট একটি ডাইঅ্যামিন আর 6 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, 6 কার্বন বিশিষ্ট একটি ডাইঅ্যামিন এবং 6 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, 6 কার্বন বিশিষ্ট একটি ডাইঅ্যামিন এবং 6 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড পরস্পর যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র পানির অণু অপসারিত হয়, তখন যে পলিমারটা তৈরি হয় তার নাম হলো নাইলন 66। এছাড়া 6 কার্বন বিশিষ্ট ডাইঅ্যামিন এবং 6 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড এর অসংখ্য অণু যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র পানির অণু অপসারিত হয়ে যে বৃহৎ অণুটা তৈরি করে তাকে বলা হয় নাইলন 66। স্টেটমেন্ট লাগবে? স্টেটমেন্ট আমি শুধু বিক্রিয়া লিখে দিই, শুধু বিক্রিয়াটা লিখে দিই, একটু সবাই বোর্ডে তাকায় দেখো। তবে এইখানে পলিমারের সংকেত তোমরা মনে রাখতে পারবে না, আমার মনে হয় সংকেতটা মনে রাখতে পারবে না, মনে রাখার দরকারও নাই। তোমরা যে যৌগ থেকে তৈরি হচ্ছে যৌগটার সংকেত মনে রাখো। পলিমারটা নাইলন 66টা যে যৌগ থেকে তৈরি, শুধুমাত্র যৌগের সংকেতটা মনে রাখো। যৌগের সংকেত মনে থাকতে পারলে তুমি উৎপন্ন পলিমারের সংকেত পাবে। একটু তাকাও, এভরিবডি লুক অ্যাট দ্য বোর্ড। বলছি 6 কার্বন বিশিষ্ট ডাইঅ্যামিন, এটা হচ্ছে H2N বন্ড CH2 বন্ড NH2, এখানে 6 কার্বন মানে 6। আর এরপর হলো 6 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, 6 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড এটা টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে। এখানে কত হবে বলো, এখানে কত হবে কুইক, এই ব্র্যাকেটের বাইরে কত দেব? 2 4 6 8। ওকে গুড, চলে আসছে 6, কারণ 2টা আছে আর 4টা দিলে হয়ে যাবে 6। আচ্ছা একটু তাকাও, আর কিছু লিখতে হবে না, এভরিবডি লুক অ্যাট দ্য বোর্ড, খুব ভালো করে একটু তাকাও। এটা N সংখ্যক অণু, এটারও N সংখ্যক, এটাও N সংখ্যক, এটা N সংখ্যক। একটু দেখো, যেটা বলেছিলাম যে 6 কার্বন বিশিষ্ট ডাইঅ্যামিন, 6 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, জাস্ট এই দুটো সংকেত মনে রাখতে পারলে তোমাকে নাইলন 66-এর সংকেত আটকাতে পারবে না। কীরকম হবে দেখো, এরকম অসংখ্য অণু, যে একটা ডাইঅ্যামিন, এটা ডাইঅ্যামিন, এরপর ডাইওইক অ্যাসিড, এবার আবার ডাইঅ্যামিন, এরপর ডাইওইক অ্যাসিড, মানে অল্টারনেট করে আসে। একটা ডাইঅ্যামিন, এরপর হবে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এরপর ডাইঅ্যামিন, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ডাইঅ্যামিন, ডাইকার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের ওইস, এই কার্বক্সিলিক অ্যাসিডের ওইস, আর এখান থেকে একটা এইস, এই এমিন থেকে একটা এইস মিলে পানি হবে। এই কার্বক্সিলিক অ্যাসিডের ওইস, এইটাকে তুমি এপাশে চিন্তা করো, এই যৌগটাকে এখানে চিন্তা করো, তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিডের ওইস, এখান থেকে এইস মিলে পানি। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে 2 পাশের ওইস চলে যাবে, এমিনের 2 পাশ থেকে একটা করে এইস চলে যাবে, বাকি যা থাকবে মাথায় মাথা লাগিয়ে হোল ব্র্যাকেট N দিয়ে দাও, সংকেত চলে আসবে। বুঝছো আমি কী বলছি? ডাইঅ্যামিন, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড ওইস, এমিনের এইস মিলে পানি হয়ে বের হয়ে যাবে, তখন এই কার্বনের সাথে এই নাইট্রোজেনের বন্ধন হবে। সংকেতটা একটু দেখো, এখান থেকে এইচ একটা চলে গেলে থাকে হচ্ছে HN, এরপর হলো CH2, এটা 6, সমস্যা নেই, এখানে NH, এখানে NH, একটা 2টা ছিল, একটা চলে গেছে। এরপরে বন্ডটা হবে এই C এর সাথে, এই C ডাবল বন্ড O, বন্ড CH2 হোল ব্র্যাকেট 4, বন্ড C ডাবল বন্ড O, এখানে বন্ড, এখানে বন্ড, হোল ব্র্যাকেট N। ইট ইজ নাইলন 66। তবে এখানে 2N-1 মলিকুলার পানি উৎপন্ন হয়। 2N মানে যে এই ওইস মিলে কী হবে, আর এই CH মিলে 2 অণু পানি হবে, 2 অণু পানি হবে।
আর -1 মানে একদম শেষ প্রান্তে একটা ওইস থেকে যাবে আর একদম শুরুতে একটা এইচ থেকে যাবে, এক অনু পানি কম উৎপন্ন হবে, এই জন্য -1। এটার নাম নাইলন 6,6। এবার দেখো পলিএস্টার। আচ্ছা, এটা নাম জানি, নাম এটাই তো লাগবে, নাম। পরে তো এটার নাম কি? হেক্সামিথিলিন ডাইএমিন। হেক্সামিথিলিন ডাইএমিন। আর এটার নাম অ্যাডিপিক অ্যাসিড অথবা হেক্স 16 ডাইউইক অ্যাসিড, হেক্স 16 ডাইউইক অ্যাসিড অথবা এডিপিক অ্যাসিড, এডিপিক অ্যাসিড। অ্যাসিডটার নাম অ্যাডিপিক অ্যাসিড, হ্যাঁ বলছি তো, অথবা হেক্সা 16 ডাইউইক অ্যাসিড। এবার দেখো পলিএস্টার, লাস্ট পলিএস্টার মুছে ফেলিয়া। পলিএস্টার বা পলিস্টার। পলিএস্টার এটা অনেকটা পলিঅ্যামাইডের মতো, যে নাইলন 6,6-এর মতো। এখানে ডাই অল এর সাথে ডাইউইক অ্যাসিডে বিক্রিয়া হবে। ডাই অল যেহেতু পলিমার এস্টারের পলিএস্টার, এর জন্য যে অ্যালকোহলের সাথে জৈব অ্যাসিডে বিক্রিয়া পলিএস্টার হয়, অ্যালকোহলের সাথে জৈব অ্যাসিডে বিক্রিয়া এস্টার হয়, অ্যালকোহলের সাথে জৈব অ্যাসিডে বিক্রিয়া এস্টার হয়। যেহেতু পলিমার তৈরি করতে হবে, সেজন্য যে অ্যালকোহলটা নিতে হবে তার ভিতরে 2টা ওইস থাকতে হবে, এবং যে অ্যাসিডটা নিতে হবে তার ভিতরে 2টা COOH থাকতে হবে। তাহলে এরা মাথায় যুক্ত পলিমার তৈরি করতে পারবে। আই রিপিট ইট, যে অ্যালকোহলটা নেব তার ভিতরে 2টা ওইস থাকতে হবে, তার মানে ডাইঅল। আর যে অ্যাসিডটা নেব তার ভিতরে 2টা কার্বক্সিলিক মূলক থাকতে হবে, ফলে পলিমার তৈরি হবে। একটু দেখে নাও, এইটা নাম বলতে হবে তোমাদের, প্লাস বেনজিন 1,4 ডাইউইক অ্যাসিড। সচরাচর যে পলিস্টার কাপড়টা আমরা পাই এটা থেকে তৈরি হয়। টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতি দিয়ে দাও। আর উচ্চ তাপচাপ যদি এটা না থাকে, এইসব ক্ষেত্রে পার্টিকুলার টেম্পারেচার বা এটা আমরা জানি না, সেক্ষেত্রে উচ্চ তাপচাপ লিখে দিলে হবে। একটু দেখো, এন সংখ্যক, এটাও এন সংখ্যক, এটা এন সংখ্যক। ঠিক আগের মতো চিন্তা করো, এরকম একটা অণু এখানে আছে, এরকম একটা অণু এখানে আছে। তাহলে তোমরা জানো অ্যাস্টার তৈরি করার সময় জৈব অ্যাসিড থেকে ওইস, অ্যাস্টার তৈরি করার সময় জৈব অ্যাসিড থেকে ওইস এবং অ্যালকোহল থেকে এইচ এসেছে, সবসময় মনে রাখতে হবে। কিন্তু অ্যাস্টার তৈরি করার সময় জৈব অ্যাসিড থেকে ওইস, অ্যালকোহল থেকে এইচ। তাহলে এই ওইস এই এইচ মিলে পানি, এই ওইস আর এই এইচ মিলে পানি। তার মানে অ্যালকোহল থেকে দুই পাশের একটা করে এইচ চলে যাবে, অ্যালকোহল থেকে দুই পাশ থেকে একটা করে এইচ চলে যাবে। আর অ্যাসিডের ওইচ দুই পাশে ওইচ চলে যাবে, এরপর হবে সি, এখানে ও, এখানে বেনজিন চক্র, এখানে সি ডাবল বন্ড ও বন্ড, এটা দুই পাশে দুটো বন্ড দিয়ে হোল ব্র্যাকেট এন। এটি হচ্ছে পলিএস্টার। প্লাস 2n+1 সংখ্যক ওয়াটার, 2n-1 প্লাস দিস 2s-1 সংখ্যক ওয়াটার। এটার নাম কি ছিল? ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল, এটা ছিল বেনজিন 1,4 ডাইউইক অ্যাসিড। বেনজিন 1,4 ডাইউইক
দূরও বেঞ্জিন 1,4-ডাইওয়িক অ্যাসিড 1,4-ডাইওয়িক অ্যাসিড ইথিলিন গ্লাইকল ওকে জান্নাত ইথিলিন গ্লাইকল আইমান আমাদের বাকি আছে শুধুমাত্র প্রাকৃতিক পলিমার, যেটা আগামী ক্লাসে ইনশাল্লাহ করলে শেষ হয়ে যাবে আল্লাহ রহমতে। ওকে, আজকে এই পর্যন্ত রাখি। কারো কোনো কথা আছে না? হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, রাখে। হ্যাঁ, ওকে।